আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মার্কেট কিভাবে চলতেছে, কি অবস্থানে আছে এবং আগামী দিনগুলো কেমন আশা করছি আমরা। আমাদের সঙ্গে আলোচক হিসাবে আজকে যারা থাকছেন আমাদের সঙ্গে, মঈনুদ্দিন শেলটেকের ডাইরেক্টর, পরিচালক এবং সিও শেলটেক সিকিউরিটিজ। আর একজনকে চিনেন আমরা, প্রফেসর এম শাহজাহান মিনা, যিনি ফাইন্যান্সের অধ্যাপক ঢাকা ভার্সিটির। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। যে আমার যাওয়ার আগে আমি মঈনুদ্দিন সাহেবের সঙ্গে, যেহেতু উনি আমার মতো একজন ব্রোকার, সেটি আমার ব্রোকার প্রীতিতে ওনাকে প্রশ্নটা প্রথমেই শুরু করি। মার্কেট কিভাবে দেখছেন, কেমন দেখছেন, কতটুকু আস্থাবান আপনি মার্কেটের উপর? মার্কেটের উপর পুরোপুরি আস্থা আমাদের আছে। সো যেহেতু আমরা ব্রোকার বা এক্সচেঞ্জের স্টেক হোল্ডার, তো আমাদেরকে আস্থা রাখতেই হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মার্কেটের আস্থা রাখার কারণগুলো যদি বলি, একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে বাজারে আপনার ব্যাংকে এফডিআর রেট যেই লেভেলে নেমে গিয়েছে, সো ওইখানে রিটার্ন যদি আমি কম্পেয়ার করি আমাদের ক্যাপিটাল মার্কেট রিটার্নের চেয়ে, ক্যাপিটাল মার্কেটের রিটার্ন এটার সাথে যদি আমি ইনফ্লেশনও যোগ করি, আলটিমেটলি আপনার ব্যাংকে দেখেন 5-6% হচ্ছে আপনার এফডিআর রিটার্ন। সো তারপর যদি ট্যাক্স কাটে, সব মিলে হয়ে যায় 4.5। কিছু কিছু ব্যাংকে আরও নিচে, ফরেন ব্যাংকগুলোতে 2.5%। সো ইনফ্লেশন যদি আপনি এর সাথে অ্যাড করেন, আলটিমেটলি আপনার গ্রোথ কিন্তু নেগেটিভ, 4-5% নেগেটিভ। ওয়ারেস এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ক্যাপিটাল মার্কেটে, এখানকার ডিভিডেন্ড ইল্ড যদি চিন্তা করেন 10-15% পর্যন্ত ডিভিডেন্ড ইল্ড আছে। সো এখানে রিটার্ন ডেফিনেটলি অনেক হাই। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে প্রথমে বলবো যে আস্থা রাখার আসলে অনেকগুলো সুযোগ কারণ আছে। আর সবসময় আমি বলে থাকি ক্যাপিটাল মার্কেটস ড্রিভেন বাই কিছু ইমোশন মানুষের মধ্যে এখানে কাজ করে, কিছু হোমসিক্যালি মানুষ ইনভেস্টমেন্ট করে, কিছু মানুষ, এই যে সমস্ত কিছু মিলে কিছু কিছু শেয়ারের প্রাইস এমন জায়গায় নেমে গিয়েছে যেখানে আসলে ওই প্রাইসগুলো আসলে অ্যাট্রাক্ট করে আমাদেরকে, যে তারা যে বছর শেষে যে পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে। সে ফর এক্সাম্পল এক্স একটা কোম্পানি, সে সারা বছর খুব ভালো ব্যবসা করছে, ঠিক আছে। সো ফর এনি রিজন, সে তো লিস্টেড কোম্পানি, লিস্টেড ছিল, তো ফর ফিউ রিজন স্টক মার্কেট খারাপ, ক্যাপিটাল মার্কেট খারাপ, মানুষের বিভিন্ন প্রোপাগান্ডার কারণে তার শেয়ার প্রাইস অনেক আন্ডার ভ্যালু, অনেক নিচে নেমে গেছে। যেটার এনএভি কম্পেয়ার করি, তার বিজনেস যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু ওইখানে প্রাইস নামার কোনো কারণ নাই। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করে এবং কনফিডেন্স কিন্তু অনেক মাত্রা বাড়িয়ে দেয়। যেটা আমি আপনাকে আমি ইনস্টিটিউশনগুলোকে বলি, এই সমস্ত কারণে কিন্তু তারা এখানে বড় ধরনের ফান্ড ইনজেক্ট করতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে। কিন্তু এখানে তো বাধা আছে, অনেক 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 আছে, সেগুলো আলোচনায় আসবো একটু স্যারের সঙ্গে আলাপ করে। স্যার, আপনি পুঁজিবাজার বিশ্লেষক হিসাবে আপনাদের অবস্থানটা কি দেখতেছেন বর্তমান? আমার মনে হয় উনি যেটা বললেন তার সঙ্গে আরও দু একটি কথা বোধহয় অ্যাড করা দরকার। সেটা হচ্ছে যে ওনার কথার ভিতরে একটা মার্কেট পার্টিসিপেন্টের দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে বলার উনি সেইভাবে বলেছেন, যে ওনারা এই মার্কেটে আছেন, ব্যবসা করতে হবে এবং এখন মার্কেট ভালোই দেখছেন, এটা একটা যেমন বিষয় আছে। আমি জিনিসটাকে অন্যভাবে দেখি, সেটা হচ্ছে যে আমরা বহুদিন ধরে এই মার্কেটের বিভিন্ন দুর্দশা দেখে আসছি এবং এগুলি নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। কথাবার্তা বলার এবং ফল হিসেবে আমরা দেখেছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বেশ কিছু নতুন নতুন আইনও করেছে। যাই হোক, এবং বাংলাদেশ ব্যাংকের যে অ্যাটিটিউডটা ছিল সেটাও বেশ পরিবর্তন হয়েছে এবং যেটার ফল হিসেবে আমরা যেটা দেখছি গত আমি বলবো 1 মাসেরও বেশি, আমরা যেটা দেখছি যে কিছু কিছু বিনিয়োগকারী কিন্তু এখন বাজারে ফিরে আসছে এবং যেটার আমরা ইন্ডিকেটর হিসেবে দেখছি যে ট্রেডিং এখন আমার 1000 কোটি টাকার ভিতরে ঘোরাফেরা করছে। এটা হয়তো আশা করা যাচ্ছে আরও একটু বেশি বেড়ে যাবে। এটা হলো একটা। আরেকটা হলো যে ইন্ডেক্সও আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হলো যে আপনি 4400 থেকে কিন্তু ধরেন এখন 4900 ক্রস করে গিয়েছে, হয়তো বা 5000-এ হয়তো আমরা মোটামুটি তার কাছাকাছি এসে দাঁড়িয়েছি। এই সমস্ত দিক থেকে যেটা আমরা বলতে পারি, হ্যাঁ বাজারের অবস্থা এখন ভালো। এর মূল কারণটা হচ্ছে যে এখন সময় না হলেও
কিছু কিছু বিনিয়োগকারী বাজারে বিনিয়োগের প্রতি তাদের একটু আগ্রহ সৃষ্টি হয়েছে এবং কিছু অনাস্থার যে সৃষ্টি হয়েছিল সেটা কিছু কিছু এলিমিনেটও হয়েছে। সুতরাং মানুষ কিছু কিছু বিনিয়োগকারী এখন আসছে। এই সাথে আমরা আরও এটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে কিছু বিদেশি বিনিয়োগকারী আসছে এবং বিদেশি বিনিয়োগকারী আসার একটা মূল কারণ উনি যেটা উল্লেখ করলেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটে রেট অফ রিটার্নটা কিন্তু বেশ ভালোই। ডিভিডেন্ড ইল্ড যেটা আমরা ইট ইজ মোর দ্যান 10%। স্যার আমি একটুখানি আপনাকে করতেছি, মহিন যে কথাটা বলতেছিল, আপনি একজন ফাইন্যান্সের অধ্যাপক হিসাবে আপনি কিভাবে দেখছেন যে এখন ব্যাংকে আমি যদি টাকা রাখি, আমার সঞ্চিত অর্থ যদি আমি ব্যাংকে রাখি, পরের বছর এটা নেগেটিভ হয়ে যাচ্ছে ভ্যালু ভ্যালু। মনে করেন আমি 1000 টাকা রাখলাম, এটা পরের বছর গিয়ে আগামী বছরে আসিয়া দেখবো আমি এটা 998 টাকা হয়ে গেছে। ওইটাই উনি যেটা বলছেন ওইটার সঙ্গে আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকগুলি বর্তমানে যে ফিক্সড ডিপোজিটের উপর যে ইন্টারেস্ট দিচ্ছে 5%, অ্যারাউন্ড 5%, ট্যাক্স কেটে নিয়ে এটা 4.5% দাঁড়াচ্ছে। আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যেটা দিচ্ছে 7%, 8% দিচ্ছে। সুতরাং এটা কিন্তু, এবং আপনি যেটা বলছেন যে এর সাথে যদি আমরা আমাদের যে ইনফ্লেশন যদি পুঁজিবাজারকে করি, হ্যাঁ সেটা আমি পরে আসছি, এর সঙ্গে যদি আমি আমার ইনফ্লেশন রেটটাকে আমরা যে অ্যাডজাস্ট করি, ইনফ্লেশন যেভাবেই হোক না, সরকার যেভাবে বলছে এটা 6%-এর কাছাকাছি, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এটা ইট ইজ মোর দ্যান 6%। সেই হিসেবে কিন্তু উনি যেটা বললেন যে এই আমাদের ডিপোজিট উপরে রেট অফ রিটার্নটা নেগেটিভ হয়ে যাচ্ছে। পক্ষান্তর আমরা পুঁজিবাজারের কথা যেটা বলছি, পুঁজিবাজারে আমি গত কয়েক মাসের ডিভিডেন্ড ডিক্লারেশনটা খুব সূক্ষ্মভাবে আমি অবজার্ভ করেছি এবং সেখানে দেখেছি কোনো কোনো কোম্পানির ডিভিডেন্ড ইল্ড 15%ও আছে, আবার কোনো কোনো কোম্পানি আবার 10%ও আছে, আবার অনেক কোম্পানি কিন্তু এর থেকেও বেশি দিয়েছে। আপনি যদি অ্যাভারেজ যদি আমরা করি তাহলে ডিভিডেন্ড ইল্ডটা ইট ইজ মোর দ্যান 10%, দ্যাট মিনস 12-13% হবে। আর মিউচুয়াল ফান্ডগুলি ডিভিডেন্ড ইল্ড তো আরও অনেক বেশি হয়েছে। সেই হিসেবে তো আমি অবশ্যই মনে করি যে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য এই বর্তমান সময়টাই সবচেয়ে ভালো সময়, কারণ এখানে আমি বিনিয়োগ করলে কিন্তু এই 10-12% আমরা পাচ্ছি। আমি একটু অ্যাড করি আপনার সঙ্গে, ব্যাংকগুলো গত বছর যে দুরবস্থা গেছে, সবচেয়ে ব্যাংক আমাদের মানে পুঁজিবাজারের প্রায় অ্যাবাউট ধরেন স্যার 30%-এর মতো বা 25%-এর মতো ব্যাংক, না টোটাল ক্যাপে মার্কেট ক্যাপের 30%-এর মতো ক্যাপ ব্যাংকই। তো আমাদের যে ইন্ডেক্স যে বাড়ে না বা করতেছে না, যে মার্কেট ভলিউম যে বাড়তেছে না, রিজন বিহাইন্ড যে ব্যাংকগুলোর অ্যাক্টিভিটি তেমন কিছু ছিল না। তারপরেও ব্যাংকের এত মানে কি বলবো প্রভিশন করার পরেও, এত নন পারফর্মিং লোন থাকার পরেও আমি বলবো যে ব্যাংক 15% থেকে 20% প্রায় অনেক ব্যাংক দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে আপনার হিসাব করেন ডিভিডেন্ড ইল্ড কিন্তু ব্যাংকেরটার মধ্যে অনেক বেশি, তাই না? ব্যাংকেরটা সবচেয়ে বেশি আছে না? 10 টাকা 12 টাকা আপনি শেয়ার কিনা পাইতেছেন 15 টাকা 20 টাকার ক্যাশ ডিভিডেন্ড, তো বা বোনাস যেটাই পান আপনি। তো আমি সেইভাবে বলতেছি আর কি যে আপনার স্যার কম্পেয়ার যদি করি আমরা যে ব্যাংক এবং মানে মানি মার্কেটে, যেমন আমাদের বন্ড মার্কেট নাই, আমাদের দেশে বন্ড মার্কেট নাই, যে সাধারণ মানুষ একজন রিটায়ার্ড পার্সন পুঁজিবাজারের রিস্ক মনে করতেছে, সে যে কোথায় গিয়ে ইনভেস্ট করবে, ব্যাংকে রাখবে, তো নেগেটিভ হয়ে যাচ্ছে। সে যদি বন্ড মার্কেট একটা থাকে তো অন্তত পক্ষে নিরাপদ বন্ড মার্কেটে ইনভেস্ট করতে হবে, সেটাও নাই বন্ড মার্কেট। আমরা আশা করতেছি আগামী দিনে বন্ড মার্কেট খুবই সক্রিয় হবে, সেই জন্য বলতেছিলাম স্যার আপনাকে। না, এই দুটো পয়েন্ট আপনার প্রশ্ন, দুইটা পয়েন্ট চলে আসছে। একটা হচ্ছে যে ব্যাংকের রেট ডিভিডেন্ড ইল্ডটা এত বেশি হওয়া সত্ত্বেও ব্যাংকের শেয়ারের কিন্তু আমরা দেখছি দাম অনেক কম। এবং আপনি যেটা আর একটা খুব ইম্পর্টেন্ট তথ্য যেটা দিলেন, সেটা হলো আমাদের টোটাল পুঁজিবাজারের অ্যারাউন্ড 35% কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে। কিন্তু ব্যাংকিং সেক্টরে বড় সমস্যা হয়ে গেছে কোথায় জানেন, সেটা হচ্ছে ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে বা ব্যাংকিং সেক্টর নিয়ে কিন্তু বাজারে মানুষের ভিতরে একটা নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করেছে। তার কারণটা হচ্ছে ওইটা, ব্যাংক লুট হয়েছে, নন পারফর্মিং লোনের পরিমাণ বেড়ে গেছে, যে কারণে মানুষ ব্যাংকগুলির উপরে আস্থা ওইভাবে রাখতে পারছে না। অনেকে এটাও ধারণা করছে যে অদূর ভবিষ্যতে যদি ব্যাংকগুলি মার্জার না হয় তাহলে অনেক ব্যাংক কিন্তু অবলুপ্ত হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের একটা খুবই একটা দুঃসংবাদের বিষয়।
তা সেই হিসেবে আমি যেটা মনে করি কম্পেয়ার টু দ্য ডিভিডেন্ড ইল্ড আমাদের ব্যাংকিং সেক্টরে শেয়ারের প্রাইস কিন্তু এখন আন্ডার ভ্যালুড। অর্থাৎ এখানে যদি কোনো একজন দূরদর্শিতা সম্পন্ন বিনিয়োগকারী বা যিনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, এখানে বিনিয়োগ করলে আমি আশা করি যে সেখানে ভালো ফল পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। মঈন কি বলেন? স্যার যে বলে মানে প্রফেসর সাহেব যেভাবে বলতে চাচ্ছেন যে ব্যাংকিং সেক্টর আগামী দিনগুলোতে অনেক অ্যাক্টিভিটি ভালো হবে, ব্যাংকিং সেক্টরটা ইয়ে করবে, আপনার ধারণা? স্যারের একটা পয়েন্ট ধরে আমি কথাটা বলি। স্যার যেটা বলেছেন ব্যাংকের, আপনি যেটা বললেন যে এত ডিবাকেল হওয়ার পরও ব্যাংকগুলো কিন্তু গত 4-5 বছরে একটা ডিভিডেন্ডের একটা কনসিস্টেন্সি রেখেছে। অনেক ব্যাংকে দেখবেন, এটা আমাদের দেখে খুব ভালো লাগে যে অনেকে এই ডিভিডেন্ড ফর্মটাই চেঞ্জ করে দিয়েছে, ক্যাশ ফর্মে চলে আসতেছে অনেকে। হ্যাঁ, অনেক শেয়ার ইস্যু না করে অনেকে ক্যাশ ফর্মে, হুইচ ইজ ভেরি গুড সাইন, একটা অর্গানাইজেশনের জন্য খুব গুড সাইন। যখন আপনি ক্যাশ ক্রাইসিস থাকবেন তখন কিন্তু আপনি শেয়ার ইস্যু করেন রাদার দেন কাগজ ধরে। হ্যাঁ, একটা কোম্পানি দুইটা সময় এই কাজটা করে। একটা হচ্ছে তার যদি কোনো রং ইন্টেনশন থাকে, আর একটা হচ্ছে সে যদি তার বিজনেস ডেভেলপমেন্টের জন্য, সে লাইক একটা গ্রোয়িং একটা অর্গানাইজেশন, সে কোনো ডিভিডেন্ড না দিয়ে, কোনো ডিভিডেন্ডই দিল না সে, কিন্তু সে তার যে লভ্যাংশটা সে যেটা আর্ন করেছে সেটা বিজনেস ডেভেলপমেন্টে খরচ করেছে, হুইচ ইজ ভেরি গুড সাইন। এই সময় অনেকে ক্যাশ ইস্যু না করে অনেকে শেয়ার ইস্যু করে। এবার অনেক সময় আমরা অতীতের হিস্ট্রি থেকে দেখে বলছে যে অনেকে মনে করে যে না, আমি শেয়ার ইস্যু করে ওইটা আবার পরে মার্কেটে শেয়ার বিক্রি করবো, এরকম ধরনের অনেকের ইন্টেনশন থাকে। তো যখন ক্যাশ ফর্মে দেয় তখন ধরেই নিই, আমরা সবসময় ধরে নিই না, এটাই আসলে মানে ট্রু যে কোম্পানিটার আসলেই অবস্থা ভালো এবং সলভেন্সি আছে, সলভেন্ট আছে, এবং তাদের যারা স্পন্সর আছে তাদের ইন্টেনশন খুব ভালো। দে আর ভেরি কি বলবো, সফট টু দ্য স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার। হ্যাঁ, তো এখন এতে কিন্তু অনেক কাগজ ধরা দিচ্ছে। এখন দেখেন আবার আমরা যদি মানে ফরেন ইনভেস্টর কথা যদি চিন্তা করি, আপনি দেখেন ওরা যেই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করেছে, মোর অর লেস ওরা যে ক্রাইটেরিয়াগুলো যাচাই বাছাই করে, এর মধ্যে ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ক্যাশ পে আউট কেমন। আপনি ওরা দেখবেন যে দে আর মোস্টলি ইন্টারেস্টেড ইন ইনভেস্ট ইন এমএনসি গুলোতে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বিকজ মাল্টিন্যাশনাল সবাই কিন্তু ক্যাশ পে আউট করে। কেউ কিন্তু মানে আমার দেখা খুব কম কোম্পানি আছে যারা শেয়ার ইস্যু করেছে, সবাই কিন্তু মোর অর লেস 200%, 300%। একটা সময় করেছে মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা ওয়ান্স আপন এ টাইম। কিন্তু আমি রিসেন্ট ডেজে আমি দেখি না, গত 5-6 বছরে আমি কাউকে দেখি না যে আপনার শেয়ার ইস্যু করেছে সো ফার। তো এইটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এটা দেখে বোঝা যায় কিন্তু যে অনেক কোম্পানি। এই জন্য বললাম যে অনেক ব্যাংকে কিন্তু এখন ক্যাশ ডিভিডেন্ড, গত বছর অনেক ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড, এর আগের বছর অনেক। হ্যাঁ, তো এখন এত ক্রাইসিস হওয়ার পরেও কিন্তু ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে। এবং আপনি যেটা বলেন এনপিএল হাই, হ্যাঁ, তারপর আপনার অনেক প্রভিশনিং করা লেগেছে, তারপরও কিন্তু দে আর গিভিং ডিভিডেন্ড। ইভেন কোন খুব মানে কম ব্যাংক হয়েছে যেটা ডিভিডেন্ড দেয়নি, এরকম খুব রেয়ার। হ্যাঁ, রেয়ার। তো এরা আগে থেকেই ওনাদের নো ডিভিডেন্ড দিয়ে আসতেছিল, তো হুইচ ইজ ভেরি গুড সাইন ফর দ্য মার্কেট, গুড সাইন ফর দ্য ইনভেস্টর অ্যাজ ওয়েল। তো এই জন্য স্যার যেটা বললো আন্ডার ভ্যালুড, আমি স্পেসিফিক কোনো স্টকে বলবো না, বাট সবাই দেখে শুনে, হ্যাঁ দেখে ব্যালেন্স শিট গুলো আপনারা একটু যাচাই বাছাই একটু গো থ্রু করবেন। সবাইকে রিকোয়েস্ট করি একটু গো থ্রু করে ইনভেস্টমেন্ট করেন। আমি এটা বলতে পারি, যদি আপনি দেখে শুনে বিনিয়োগ করেন, একটা ভালো স্ক্রিপ্টে যদি ইনভেস্টমেন্ট করেন, নট ট্রেডিং। আপনি আজকে কেনার পরে 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনি রিটার্ন চান, সবার জন্য ডে ট্রেডিং না। আমরা দেখেন আমাদের এখানে এসে গেলে সবাই আমাদের এই প্র্যাকটিসটা আমাদের চলে আসে কি, আমি ইনভেস্টমেন্ট করেছি, পরের দিনই ইনফ্যাক্ট আমি দেখি যে হোয়াট আর দ্য প্রাইস অফ দ্য স্টক। কিন্তু আপনি যখন ব্যাংকে বিনিয়োগ করেন, এফডিআর করেন, তখন কিন্তু আপনি 2 দিন পরে, 5 দিন পরে, 6 দিন পরে এটা দেখার কোনো সুযোগ থাকে না। একটা সময় আমি একটা টেলিফোন নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, কে বলছিলেন? আপনার ঘরের টেলিফোন আর মোবাইল টিভি ভলিউমটা একটু কমান। ছাদ দিয়ে বলছি। হ্যাঁ, বলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে
স্যার জানতে চাচ্ছি যে ওই যে লাফার্জ সুরমা সিমেন্ট, হ্যাঁ লাফার্জ সুরমা সিমেন্ট আমি কিনেছি, এইখানে ওই এই ভাই বলছিল যে এটা একটু মানে ভালো ইসে আছে, এখন দেখি নজর পড়তেই আছে এটা সুরমা সিমেন্টটা। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নটা বুঝলাম। আরেকটা প্রশ্ন আছে। যে প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আমি রাসেল উত্তরা থেকে বলছি। জি, আমি জানতে চাচ্ছি যে মার্কেটে বর্তমান দেখা যাচ্ছে যে যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড কম বা ক্যাশ ডিভিডেন্ড যাই হোক সেটা কম দিচ্ছে, সেগুলো ডিমান্ড প্রচুর পরিমাণে, কিন্তু যেগুলো 100-120% ডিভিডেন্ড দিচ্ছে সেগুলো মার্কেটে চাহিদা একেবারেই কম। এখন এই ফান্ডামেন্টাল কোয়ালিটির এবং ভালো ডিভিডেন্ড এই ধরনের কোম্পানি কিনা এখন এগুলো আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তা আমি এর পাশাপাশি আরেকটা জিনিস আমি অতিরিক্ত জানতে চাচ্ছি যে বর্তমান যে একটা মার্কেট বিদ্যুৎ কোম্পানি আছে ইউনাইটেড পাওয়ার, কোম্পানিটা সম্পূর্ণ দিক দিয়ে ভালো করছে কিন্তু এর মার্কেটে ডিমান্ড নেই। এর মানে আসলে এর কারণটা কি আমি একটু কাইন্ডলি জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছি যে 2010 সালে বাজার যখন 10 নামলো তখন ভালো ফান্ডামেন্টাল শেয়ার বলতে যে কটা পূজা, জিপি, স্কয়ার ফার্মা, এটা এইগুলি এখন বর্তমানে কয়েক গুণ বেশি আছে, কিন্তু অন্যদিকে অনেক শেয়ার আছে যা কয়েক গুণ কমে গেছে বা অনেক কমে গেছে, তলানিতে আছে। কারণ বর্তমানে আমরা যদি ইনভেস্ট করি, যে আপনারা সবাই বলেন যে ভালো ফান্ডামেন্টাল শেয়ার দেখুন, কিন্তু রেটটা তো দেখতে হবে। এখন গ্রামীণ ফোন, জেনেটা, জিপি, অলিম্পিক এগুলি রেট বর্তমানে কি ঠিক পর্যায়ে আছে? এগুলিতে আমরা ইনভেস্ট করলে বর্তমানে 2 বছরের জন্য যদি অপেক্ষা করি কি ভালো রিটার্ন পাবো কিনা? মানে আমি বলতে চাচ্ছি যে ভালো কোম্পানি ঠিক আছে, যে কয়েকটা নাম বললাম এগুলো ভালো কোম্পানি ঠিক আছে, কিন্তু এইগুলার রেটটা কি এখন ভালো নিচে আছে না হাই আছে, এটা সরাসরি যদি বলেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। চমৎকার প্রশ্ন। তিনজনে প্রশ্ন করেছেন এবং তিনজনই বাজারের মানে বাজারকে অবজার্ভ করেন বোঝা যাচ্ছে এবং বাজারকে কিভাবে দেখতে চান। যেমন একজন প্রথম করছেন লাফার্জের উত্তর কে দিবেন স্যার? না, আপনি আমি একটা করে তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা ছিল লাফার্জ, যে লাফার্জের এখন যে প্রাইস আছে ওটা উনি কোন প্রাইসে কিনেছে উনি স্পষ্টভাবে বলেননি। তারপর উনি যেটা বলতে যাচ্ছেন যে কন্টিনিউয়াসলি প্রাইস ফল করেছে। আমি তিনটা প্রশ্নের উত্তর দিচ্ছি, বাট ওভারঅল কিছু আমি কথা বলি সবাইকে যারা এখানে বিনিয়োগ করেন ক্যাপিটাল মার্কেটে। প্রথম শর্তটাই হচ্ছে সবার একটু মনে রাখা উচিত এটা কিন্তু হাইলি রিস্ক মার্কেট। হাইলি রিস্ক মার্কেট, এখানে কিন্তু যেরকম রিস্ক আছে এই মার্কেটটা চলে কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হিসেবে, সাপ্লাইয়ের কারণে। এখন আপনি যখন ডিমান্ড বাড়বে, ফর নো রিজন যদি ডিমান্ড বাড়ে এটা প্রাইস বাড়বে, ওটার সাথে তখন আপনি কিন্তু আপনার ফান্ডামেন্টালটাকে জাস্টিফাই করতে পারবেন না। একটা আপনার এই জিনিসটা ওনাকে বলেন, লাফার্জ কিন্তু মার্জার হয়নি, লাফার্জ হয়েছে টেক ওভার, মানে হোলসিমকে টেক ওভার করছে, মানে কিনে নিয়েছে। যদি মার্জার করতো তাহলে তার পেড আপ আরো বড় হয়তো, ডিভিডেন্ড দেওয়ার আশঙ্কা অনেক কমে যেত। সেটা যদি বলেন। আর একটা জিনিস যেটা বলেন যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যে জিনিসটা লাফার্জ এতদিন ধরে আসছে, এখন তার প্রোডাকশন ডাবল ক্যাপাসিটিতে আসছে, প্লাস সে একটা মানে ওয়ার্ল্ডের বিরাট কোম্পানিকে কিনে নিয়েছে বাংলাদেশে, লাফার্জ অ্যান্ড হোলসিম ওয়ার্ল্ড বেস্ট সিমেন্ট প্রডিউসার, এবং দে আর অ্যামালগামেটেড হয়ে গেছে বিশ্ব সমস্ত দেশেই। বাংলাদেশের লাস্ট পর্যায়ে গিয়া বাংলাদেশে হয়েছে, এবং লাফার্জ আজকে যে পজিশন আছে, আপনি যদি লং টার্মে যান, লং টার্মে হয়তো এই পজিশন থাকবে না, অনেক বেটার কিছু হতে। অফকোর্স আমরা কিন্তু সবসময় ইনভেস্টমেন্ট যখন আমরা করি, যারা অ্যানালিস্ট বলি, যারা একটু দূরদর্শী ইনভেস্টমেন্ট করি, সবাই কিন্তু গ্রোথ দেখে ইনভেস্টমেন্ট করি। নট দ্যাট যে আমের এই স্টকটাতে এখন কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, কোম্পানির কোনো কিছু হচ্ছে না, প্রাইস বাড়তেছে না, বাট ইফ উই সি দ্য গ্রোথ নেক্সট ডাউন দ্য লাইন 2-3 ইয়ার্স 4 ইয়ার্সের মধ্যে আমি যদি গ্রোথ দেখি, তাহলে কিন্তু আমাদের এখানে যারা ওইটা দেখে কিন্তু বিনিয়োগ করা উচিত। তো এখন আপনি লাফার্জে এই মুহূর্তে হয়তো প্রাইস দেখতেছেন না, হয়তো লাফার্জের কথা বলছেন, অন্য যে কোনো স্টক হতে পারে যেখানে প্রাইস মনে হচ্ছে যে আমার ভাই 3জন বিনিয়োগকারী প্রশ্ন করেছে, এর মধ্যে 2-1জন স্পেসিফিক 2একটা স্টকের কথা বলেছেন, এগুলো অনেক ফান্ডামেন্টালি অনেক ভালো, কিন্তু প্রাইস এখন যেই জায়গায় আছে সেখানে কি বিনিয়োগ করা যায় কিনা, এখান থেকে কি বাড়বে কিনা, এটাই বললাম। আপনি যদি গ্রোথ দেখেন ভাই, বিনিয়োগ কিন্তু যে বিনিয়োগকারী সে করবে। আমি আপনাকে অ্যাসিস্ট করব যে ভাই আমি আপনাকে ইনফরমেশন দিতে পারি,
আমি আপনাকে ব্যালেন্স শিট পড়ে আপনাকে ওখানে সহায়তা করতে পারে, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু আপনার, বিনিয়োগটা আপনার, সিদ্ধান্তটা আপনার, এবং লাভ লস পুরোটাই কিন্তু আপনার, এখানে কিন্তু অন্য কেউ এফেক্ট হবে না। সো সবাই বিনিয়োগ করার সময় প্লিজ একটু দেখে বুঝে, এবং বিজনেসটা যখন আপনি এই বিজনেসের এখানে যখন বিনিয়োগ করবেন, এটার প্রফিট কীভাবে হয়, কীভাবে লস হয়, সেই জিনিসগুলো সম্পর্কে একটু অ্যাওয়্যার থাকবেন। এখন দেখেন সমস্ত বাংলাদেশে অনেক বিষয়, অনেক কিছু আছে, ক্যাপিটাল মার্কেটে অনেক কিছু ইনভলভমেন্ট আছে, এখানে রেগুলেটর আছে, এখানে আমরা যারা ব্রোকার আছে, স্টেক হোল্ডার আছি, এখানে এক্সচেঞ্জ আছে ইনভলভ, এখানে যারা লিস্টেড কোম্পানি আছে তারা ইনভলভ আছে, এখানে দেশের ইকোনমি এগুলোর সাথে রিলেটেড আছে, অনেক কিছু এটার সাথে ইনভলভ আছে। তো সব কিছু সম্পর্কে কিন্তু আপনাকে কিছুটা হলে ধারণা থাকতে হবে। যখন ডিজাস্টার হয় 2010 সালে যখন ডিজাস্টার হয়েছে, সো ডিজাস্টারের কিছু কারণ আছে। একটা শেয়ারের 96-এর কথা যদি আমরা বলি, 96-এর সিঙ্গারের প্রাইস ছিল 27,000 টাকা, হ্যাঁ 35,000 টাকা ছিল। সোফার আমার যতটুকু আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে, একটু বিরতির পরে আইসা স্যার এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে নিব, এবং আমার তাতে একটা উপকার হবে, সমস্ত বিনিয়োগকারীরা জানতে পারবে, বুঝতে পারবে যে কেন 10টা হয়েছিল আর কেন 120% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয় যেসব কোম্পানি। There are some companies যে 100%, 120% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। প্রাইস ইজ নট দ্যাট মানে ওভার সিচুয়েটেড, or it's a good price। তারপরে এর চাহিদা নাই কেন, এক নম্বর। তাহলে বুঝতে পারতেছেন এগুলো মানে তেল কোম্পানিগুলো, হ্যাঁ, রিজন হল সরকারি শেয়ারের উপর যে তিতাসের কারণে একটা। যাই হোক, এটা আপনি উত্তর দেন। আরেকটা হচ্ছে যে ইউনাইটেড পাওয়ার নিয়ে প্রশ্ন দিচ্ছে, যে ইউনাইটেড পাওয়ারের আরেকটা প্রশ্ন স্যার, আপনি এখন আপনার যদি আরম্ভ করবো, এগুলি আপনি দিবেন পরে। আর ধস হয়েছিল 2010 সালে। উনি বলতে যাচ্ছেন যে 2010 সালে আমরা এরকমই টেলিভিশনে বলতাম, হ্যান করতাম, এই দিজার যে ফান্ডামেন্টাল দেখে শেয়ার কিনেন, ফান্ডামেন্টাল দেখে ইয়ে করেন, ফান্ডামেন্টাল দেখে মানে প্রফিট টেক করবেন, ইয়ে করবেন। এ বেচারা ঠিক ফান্ডামেন্টাল দেখে শেয়ার কিনছিল, তারপরে মার্কেট ক্র্যাশ করছে। তো এইবার কি একই জিনিস হবে? আপনাকে ধন্যবাদ। যে এই কোম্পানি ফান্ডামেন্টালস দেখে যে আমরা বিনিয়োগের কথা বলি, এই ফান্ডামেন্টালসটা নিয়ে অনেকের ভিতরে একটা মিসকনসেপশন আছে। এই বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করে নিতে চাই। আসলে আমরা কোম্পানি ফান্ডামেন্টালস বলতে কি বুঝি? আমরা কোম্পানি ফান্ডামেন্টালস বলতে বুঝি এই কোম্পানি কি প্রোডাক্ট তৈরি করছে, ওই প্রোডাক্টের ডিম্যান্ড কত, মার্কেট শেয়ার সে কতখানি অকুপাই করে, ওই কোম্পানির আর্নিং পার শেয়ার কত, এবং আর্নিং পাশের কত অংশ ডিভিডেন্ড দিচ্ছে, কত অংশ রেখে দিচ্ছে, ওই টাকা কিভাবে ব্যবহার করছে, এবং কোম্পানির গ্রোথ পটেনশিয়ালটি কতখানি আছে, এবং তার থেকে আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ওই কোম্পানি ম্যানেজ করছে কারা, অর্থাৎ বিহাইন্ড দ্য মেশিন, এবং তার এই কোম্পানি সম্পর্কে পারসেপশনটা কি, বা তার ফিলোসফিটা কি, এবং তার নলেজ কিরকম আছে, এই বিষয়গুলি। এবং প্রশ্নকর্তা যে 3টে প্রশ্ন করেছেন, প্রাইস আর্নিং রেশিও, আমি সেটাই বলছি, প্রাইস আর্নিং রেশিও, অর্থাৎ ওই যেটাকে আমরা বলছি যে এই কতগুলি বিষয় নিয়ে আমরা ফান্ডামেন্টাল বলি। তো এখন অনেকে মনে করে এটা প্রাইস আর্নিং রেশিও কম আছে, সুতরাং আমি এটা কিনে ফেলি, এটা একটা হতে পারে, কিন্তু কোম্পানির গ্রোথ পটেনশিয়ালটি নেই। আর একটা বিষয় যেটা উনি বলেছিলেন, সেখানে আমি নিয়ে আসি, ও যে স্টক ডিভিডেন্ড দেয়, শেয়ার ডিভিডেন্ড দেয়, এখানে কিন্তু আর একটা মিসকনসেপশন আছে। একটা কোম্পানি স্টক ডিভিডেন্ড কখন দেবে? যদি ওই কোম্পানির প্রচুর পরিমাণে রিটার্ন আর্নিংস থাকে, এই টাকাটা ইতিমধ্যে সে এক্সপ্যানশনের কাজে ব্যবহার করে ফেলেছে, টাকাটা ইউটিলাইজ হয়ে গেছে, তার বেনিফিট এখন শেয়ার হোল্ডারদের দেওয়ার জন্য সাধারণত আমরা স্টক ডিভিডেন্ড দেওয়ার কথা রিকমেন্ড করে থাকি। কিন্তু আমাদের বাস্তবে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি, অনেকে ওই যে আপনি যেটা বললেন, কাগজ ধরিয়ে দেওয়ার জন্য স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, হুইচ ইজ ভেরি ব্যাড, যেটা আসলে করা উচিত না। এবং স্টক ডিভিডেন্ড দিচ্ছে, এটাও বোধহয় এসএসসিটা দেখা উচিত, কারা স্টক ডিভিডেন্ড দিচ্ছে, তাদের স্টক ডিভিডেন্ড দেওয়ার মতো অবস্থা আছে কিনা। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে যদি আমরা বলতে যাই, পার্টিকুলারলি এখন ওই একটা বিষয় আছে, সেটা আপনার লাফার্জের কথা যেটা আসলো। লাফার্জ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং এইখানে একটা আরেকটি বড় কোম্পানিকে তারা কিনে নিতে চাচ্ছে, সিদ্ধান্ত হয়েছে। আর এইগুলি ইমপ্লিমেন্ট হতে হতে একটু সময় লাগবে। এই জন্যই ও কিনে নিবে, হোলসিমকে কিনে নিচ্ছে, এই খবর শুনেই কিন্তু মানুষ 1 দিন 2 দিনে পাগলের মতো কিনেছে।
আসলে তখন কিন্তু কেনার অতটা প্রয়োজন ছিল না, যে কারণে এখন আস্তে 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 একটু দামটা আবার কারেকশন হচ্ছে। আসলে এই জন্য একটা সিদ্ধান্ত, একটা খবর এসে গেল, সাথে আমি আমার বাই ডিসিশন, সেলস ডিসিশন দিয়ে ফেলবো, এটা কিন্তু ওয়াইজ হবে না। এটা দেখা উচিত এর ইম্প্যাক্টটা কী, ইম্প্যাক্টটা দেখে তারপর আমার সেখানে শেয়ারটা কেনা উচিত। তো এই জন্য আমি যারা যে প্রশ্ন করেছেন ওনাদেরকে অনুরোধ করব, আমরা যে ফান্ডামেন্টালের যে ইস্যুগুলির কথা বললাম, এই ইস্যুগুলি আপনারা খুব পর্যবেক্ষণ করেন এবং তারপরে কেনেন। আর একটা বিষয় যেটা আপনি বললেন যে ফান্ডামেন্টাল কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, প্রাইসের তারপর ডিমান্ড কেন বাড়ছে না। আমি একটি কোম্পানির কথাই বলি, মনে করেন ব্যাড বিসি বা ডিভিডেন্ড বোধ 600% দিয়েছে, তাই না? 600 60 টাকা, এটা প্রাইস কত? 2500 টাকা। তা আপনি যদি 60 টাকাকে 2500 টাকাতে ভাগ করেন, এটা ডিভিডেন্ড yield হবে আপনার 3% বা 3.5%। এই 3.5% ডিভিডেন্ড তো এটা কোনোভাবেই কিন্তু লুক্রেটিভ না। সেই জন্য যে কোম্পানির শেয়ারের দাম 2500 টাকা না স্যার, এই ভদ্রলোকের যে কোশ্চেনটা সেখানে হচ্ছে 120% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 200। হ্যাঁ, এইগুলো তো ডিমান্ড বাড়া উচিত, যেহেতু হ্যাঁ ইমিডিয়েটলি অ্যাট লিস্ট রেকর্ড ডেটের আগ পর্যন্ত এখানে মানুষের বিনিয়োগ করা উচিত। কারণটা হচ্ছে এখানে স্যার আমি একটু অ্যাড করি, আমিও তো ব্রোকার, আমিও কিছু অ্যাড করি। এই যে উনি যেসব কোম্পানিকে বোঝাতে যাচ্ছেন, এই কোম্পানিগুলি আমি বুঝতে পারছি, আমি মানে বিকজ সঞ্চালক হিসেবে আমি নাম নিতে পারতেছি না। সেই কোম্পানিগুলোর উপর আস্থা মানুষের আছে, ঠিকই আছে, লং টার্মের জন্য রাখতেছে অনেকে কিনে। কিন্তু একটা কোম্পানি, সরকারি শেয়ার তো এগুলো সব সরকারি শেয়ারের উপর মানুষের এত বেশি আস্থা ছিল, লং টার্মের জন্য রাখছিল। তিতাস যে ডিবেকলটা করেছে, তারপরে কিন্তু এটা ডিটোরেট করেছে সাংঘাতিকভাবে। দেখেন সরকারি শেয়ারের দাম ওই তিতাসের এই ঘটনার পরে নিয়ারলি 30% কমে গেছে। না, এখানে কিন্তু আমার একটা বক্তব্য আছে, যেটা হলো সরকারি কোম্পানির শেয়ার হলেই তার উপরে বেশি কনফিডেন্স রাখতে হবে, এটাও কিন্তু যুক্তিসঙ্গত না। তার কারণ আমরা জানি সরকারি কোম্পানিগুলোর ম্যানেজমেন্টে যথেষ্ট দুর্বলতা আছে, যেটার কারণে তিতাস ঘাটের এই দুর্ঘটনাটা ঘটলো। অর্থাৎ সরকারি কোম্পানি হলে আমি মনে করি সেখানে আরো বেশি কেয়ারফুলি বিনিয়োগ করা উচিত। আর একটু আগে আপনি যে কথাটা বলতেছিলেন যে 120% ডিভিডেন্ড, মানে 12 টাকা ডিভিডেন্ড, শেয়ারের দাম কত আছে? 200 টাকা। তাহলে ডিভিডেন্ড yield হচ্ছে অনলি 6%। আপনি যদি 120% যদি হয়, তাহলে 120%-এ আপনার না 12 টাকা ডিভিডেন্ড আসবে। 12 টাকা ডিভিডেন্ড আসবে এবং সেইটার দাম হচ্ছে 200 টাকা। ডিভিডেন্ড yield হচ্ছে অনলি 6%। তাই এই যে 6%-এর জন্য ওটা 3%, আমি সেটাই বলছি যে, কিন্তু এই জন্য ওই সমস্ত কোম্পানি খোঁজা উচিত যেখানে ডিভিডেন্ড yield-টা ভালো। আরেকটা প্রশ্ন ছিল ইউনাইটেড পাওয়ার নিয়ে। ইউনাইটেড পাওয়ার নিয়ে ওনার বক্তব্যটা হচ্ছে যে দে আর গুড পে মাস্টার, দে আর গিভিং ক্যাশ ডিভিডেন্ড ভেরি গুড, তারপরেও কেন এটা দাম বাড়তেছে না বা করতেছে না, এটা রিজনটা কি? না দেখেন, আমি এখানে আমি বলতে পারবো না যে কেন বাড়ছে না, সেই ব্যাখ্যা আমি দিতে পারবো না। যে আমি প্রথমে বলেছি অল অ্যাবাউট ডিমান্ড সাপ্লাই। যখন ডিমান্ড হয়, ডিমান্ড কিসের বেসিসে হয়? আমরা ভালো স্টকগুলোকে যখন যেই ক্রাইটেরিয়াতে পিক করি, ওই ক্রাইটেরিয়াগুলো যে কোনো কোম্পানির সাথে ম্যাচ করে, তখনই কিন্তু ওই কোম্পানিতে ডিমান্ড ক্রিয়েট হয়। অ্যান্ড দুই একটা এক্সেপশনকে আপনি এক্সাম্পল হিসেবে কখনোই আনতে পারবেন না। এখন দু একটা এক্সেপশন আছে মার্কেটে, এবং এটা থাকবেই, সারা জীবনই থাকবে। সারা পৃথিবীতে যত স্টক এক্সচেঞ্জ আছে সবগুলোতেই কিন্তু এরকম দু একটা এক্সাম্পল আছে, এক্সেপশন আছে। ওটাকে আপনি এক্সাম্পল হিসেবে টানতে পারবেন না। যদি বলেন যে ওই কোম্পানির শেয়ার তো পি তো 120, ও ডিভিডেন্ডই দেয় না 5 বছর যাও, তারপরেও কিন্তু শেয়ারের প্রাইস বাড়তেছে। সো দিস ইজ এক্সেপশন, এটা এক্সাম্পল হিসেবে আনা যাবে না। ইন জেনারেলি আমরা যখন কোনো ক্রাইটেরিয়াতে ফিক্স করি, এই যে বললেন যে পে আউট ভালো, তারপরে বিজনেস ভালো করছে, যারা এন্টারপ্রেনার আছে তাদের প্রুভেন রেকর্ড আছে, সো এই সমস্ত ক্রাইটেরিয়া দেখে যখন ইনভেস্টমেন্ট করি, হিস্ট্রি বলে, আমি বলছি না এটা হিস্ট্রি থেকে, আমি তো অনেকদিন ক্যাপিটাল মার্কেটের সাথে আছে, এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে তারা লুজার হয় না, তারা লুজার হয় না। 2010 সালে বিনিয়োগ করে, আমি একটা এক্সাম্পল দিই, আমরা যারা বিনিয়োগকারীরা এই প্রোগ্রামটা দেখছেন, তাদের জ্ঞাতার্থে, তাদের মানে নলেজ বাড়ানোর জন্য আমি বলছি, 2010 সাল যদি দেখেন, ওখানে একটা বড় ধরনের ডিবাকল হয়েছিল।
হ্যাঁ, আমাদের টার্নওভার কোথা থেকে কোথায় নেমে গিয়েছে আপনারা সবাই জানেন। ইন্ডেক্স কোথা থেকে কোথায় ৯,০০০ থেকে ৩,৫০০ ইন্ডেক্স নেমে গিয়েছিল। সেইখানের ওই বেঞ্চমার্ক যদি ধরেন, ওই ডাউন বেঞ্চমার্ক ধরে আমি অনেকগুলো শেয়ারের প্রাইস বলতে পারবো যেটা 100% বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এই ডিপাকালের মধ্যেও। সো ডিউ টু দেয়ার পারফরমেন্স, অনলি ডিউ টু দেয়ার পারফরমেন্স। একটা কোম্পানির আর্নিং যদি ২ টাকা থেকে ১০ টাকা হয়, অফকোর্স সে খুব ভালো ব্যবসা করেছে, অবশ্যই সে খুব ভালো ব্যবসা করেছে, এবং কন্টিনিউয়াসলি যদি তার আর্নিং বাড়তে থাকে অফকোর্স তারা ভালোই ব্যবসা করছে এবং সেখানে প্রাইস পায়। এটা 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 হিস্ট্রি থেকে আমি বললাম, এটা আমি কোনো এক্সাম্পল বলছি না। আমি অনেকগুলো শেয়ারের কথা বলতে পারি যেটা 100%-ই বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, যেটার প্রাইস আপনার আমি 500-600 টাকা দেখেছি, ওটার প্রাইস 2,500 টাকা হয়েছে। যেটার প্রাইস 10 টাকা দেখেছি 30 টাকা হয়েছে, 16 টাকা দেখেছি 30 টাকা, 32 টাকা, 35 টাকা হয়েছে। সো প্রাইস কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। আপনাদেরকে সবাইকে একটু, ইনভেস্টরদেরকে আমি বলি ভাই একটু পেশেন্স রাখবেন, দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করেন, পেশেন্স রাখেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট এ গুড রিটার্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। একটা জিনিস আমি আপনাদের অ্যাটেনশন ড্র করতে চাই, সেটা হচ্ছে যে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন গণমাধ্যম, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, অনলাইন মিডিয়া হতে পারে, তারা যেভাবে পুঁজিবাজারকে তুলে ধরেন সাধারণ মানুষের কাছে, কোনো কোনো সময় এটাকে মানে এরকমভাবে ফুলে ফেপে ওঠে যে হাই মানে যেমন গত 7 দিন, মানে গতকালকে আগে 7 দিন পুঁজিবাজার বাড়তেছে সীমাহীন বাড়তেছে, এরকম ভাবে নিউজ দিল। আবার কালকে পুঁজিবাজার একটু কারেকশন হয়েছে বা পুঁজিবাজার প্রফিট টেকিং হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। এই যে একটা, এর থেকে উত্তরণের উপায়টা কি? এটা আসলে যে বিষয়টি, সেটা আপনি যেটা বললেন যে গত 7 দিন বা 15 দিন বাজার বেড়েছে, এটা বাড়াতে কারণ ছিল, এবং সেই বাড়াটা কিন্তু খুব বেশি না। পুঁজিবাজার এটা কিন্তু স্বাভাবিক চরিত্র। আবার ধরেন 10 দিন বাড়া পরে 1 দিন 2 দিন তো কারেকশন হতেই পারে, হ্যাঁ, কিন্তু এইটার জন্য আমার মনে হয় বিনিয়োগের অত ভীত হওয়ার কোনো কারণ নেই, বরং আপনি এটা সুযোগটা গ্রহণ করুন। সেই সুযোগটা নেন যে যখন কমছে তখন আপনি কিনেন, এবং যখন বাড়ছে। কিন্তু আমাদের অনেক বিনিয়োগকারীর ভিতরে অ্যাটিটিউডটা এরকমই আছে, ঠিক আছে বাড়ছে এটা আরো বাড়তে থাকবে, যখনই বাড়াটা বন্ধ হয়ে গেল তখনই মনটা খারাপ হয়ে যায়, গ্রিড কাজ করে। হ্যাঁ, কিন্তু যে জিনিসটা করা উচিত, ঠিক আছে আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে ঠিক আছে কেনেন, যখন বাড়তেছে একটু বিক্রি করে আবার একটু পজ নেন, পজ নিয়ে যখন কমবে আবার তখন আপনি কেনেন। অর্থাৎ এইটা সুযোগ কিন্তু আপনাকে নিতে হবে, এবং পুঁজিবাজারের চরিত্র হচ্ছে এইটা পুঁজিবাজার মানুষকে অর্থ ইনকাম করার একটা সুযোগকে কিন্তু সৃষ্টি করে দেয়। সুতরাং এই যে বিষয়গুলি, এগুলিকে আপনার অবজারভেশনে রাখতে হবে। ওই 10 দিন বাড়ছে বলে আবার আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আবার কি 2010-এর দিকে আমরা ধাবিত হচ্ছি, এরকম হওয়ার কোনো কারণ নেই। তার কারণ 2010-এর এবং 2016 সালের যে পরিবর্তন, অনেক পরিবর্তন হয়েছে, মানুষের বিনিয়োগের সম্পর্কে অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে। সুতরাং ওইরকম ভীত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আর একটু হঠাৎ করে একদিন কমে গেল, ওটাও ভীত হবেন না, বরং ওই সময় কেনেন এবং আস্তে আস্তে যখন বাড়ে তখন বিক্রি করেন, যদি আপনি ট্রেডিং করতে চান। কিন্তু আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে সেটা ভিন্ন জিনিস। এই বিষয়ে আমি ব্যাপারে আর একটু বিনিয়োগকারীদের জ্ঞাতার্থে একটা বিষয় আমি একটু বলে রাখি, যেটা অনেকেই এখানে বলেছেন, যা স্মরণ করিয়ে দেওয়া, যে আপনার যে টোটাল যে মূলধনটা আছে, এই মূলধনটাকে আপনি 2টা অথবা 3টা ভাগে ভাগ করেন। ভাগ করে ভালো ভালো শেয়ারে আপনি 2-4-5 বছরের টার্গেট করে আপনি বিনিয়োগ করেন। আর যেখানে মনে করেন যে এখানে 2-4 দিন বাড়ার, 2-4-5-10 দিন পরে বাড়ার সম্ভাবনা আছে, ওখানে ট্রেডিং পারপাজে আপনি কিনেন। এভাবে আপনার টোটাল মূলধনটাকে 2টা ভাগে ভাগ করে নেন, যে আপনি কতটা বিনিয়োগ করবেন এবং কতটা আপনি বাজারে ট্রেড করবেন। তাহলে দেখবেন আপনার কিন্তু ওই লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। স্যার, আপনাকে এই পয়েন্টের উপর একটু টেনে আপনাকে আমি দিচ্ছি, ও মইনের কথা থেকে আসতেছে। সেটা হচ্ছে স্যার, আমাদের কাছে যখন মানুষ আসে, তো ব্যাংকে আপনি যখন একটা ফিক্সড ডিপোজিট করেন বা ব্যাংকে যখন টাকা রাখেন, আপনি 1 বছরের কমপক্ষে 1 বছরের আগে আর ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করেন না যে আমার টাকা কত হয়েছে, হ্যাঁ এটার কি অবস্থাটা হয়েছে। কিন্তু আমার কাছে যখন টাকা রাখেন বা মইনের কাছে যখন টাকাটা নিয়ে আসেন, আইসা জমাটা দিয়ে পরের দিন জিজ্ঞেস করেন কি শেয়ার হইলো,
এই শেয়ার বাড়লো কিনা কমলো, এটার কি গতি, এটা কি অবস্থান, ভাই এটা তো লস করবো নাকি, টেনশনে কেন যেই যে ও বললো হাই রিস্ক, আনডাউটলি ইট ইজ হাই রিস্ক বাট ইট ইজ হাই পেইড অলসো। সবচেয়ে বেশি পয়সা যদি আজকের বিশ্ব বাজারে যারা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যাদেরকে বলা হয়, ওয়ারেন বাফেট থেকে আরম্ভ করে আপনি বিল গেটস থেকে আরম্ভ করে প্রেমজিৎ থেকে আরম্ভ করে যাদের নাম বলবেন, নেম এনিওয়ান ওয়ার্ল্ডের যাদেরকে বলবেন, সবাই কিন্তু পুঁজিবাজারের পয়সা এবং শেয়ারের পয়সা। হ্যাঁ, তাদের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি পুঁজিবাজারে গিয়া লিস্টেড হয়েছে যে প্রাইসে তার থেকে অনেক 1000 গুণ বেড়ে গেছে, তাতে তার ভ্যালুয়েশন কোথায় দাঁড়াইছে, সেইভাবে তো তারা আপনি 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 যে কথাটা বলেন ওটার উত্তর কিন্তু আমি কিছুটা দিয়ে দিয়েছি। আমি বলেছি যে হ্যাঁ, আপনি যেটা বলেন ব্যাংকে টাকা রেখে আমি 1 বছর খবর নেওয়ার দরকার হয় না, 1 বছর পরে আপনি যে আপনি 7% পেয়ে যাচ্ছেন, আপনার কোনো টেনশন নাই। কিন্তু এখানেও কিন্তু টেনশন করার কোনো কারণ নেই, সেই জন্য আমি কিন্তু বললাম এই যে মঈন যে কথাটা বলছে, সিলেক্ট ইউর স্ক্রিপ্ট, সিলেক্ট ইউর স্ক্রিপ্ট দেন ইউ ইনভেস্ট। আপনি আবার একটু বলেন। না, একই কথা সবসময় বলি, ঘুরে ফিরে একই কথাই বলি। দেখেন, ওই যে বললাম যে আই ক্যান সেট সো মেনি এক্সাম্পল, দুইবার কথাটা বললাম এই কারণে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, যে আমি এরকম কম হলেও 20টা স্ক্রিপ্ট বলতে পারবো যেগুলো 100% প্রাইস অ্যাপ্রিসিয়েট করেছে, যেগুলো 100% বেশিও প্রাইস অ্যাপ্রিসিয়েশন আছে। যে সবসময় বলি যে পুঁজি বাজার শুধুমাত্র দেখেন আপনি, আমরা এখানে আসার পরে আমরা যখন বিনিয়োগ করার পরে ওয়ানলি শুধু ফোকাস করি। এক সেকেন্ড থামাচ্ছি, আমি একটা ওটা নিয়ে নিই। তারপর জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি নরসিংদী থেকে বলছিলাম, আমার নাম মানিক। জি মানিক সাহেব বলেন। আমি স্যারদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই যে ইউনাইটেড এয়ার নিয়ে আমি একটু ভীষণ বিপদের মধ্যে পড়ে আছি। সেটা হচ্ছে 17-18 হাজার শেয়ারের মতো আমি কিনে রাখছি অনেকদিন যাবত। এখন শুনতেছি এটা জেড ক্যাটাগরিতে, এটা দেউলিয়া, ইউনাইটেড এয়ারের কথা বলতেছেন। তো এখন আমি কি করতে পারি অবস্থায়? আপনি কোন, আচ্ছা যে আপনি কোন স্ক্রিপ্টের কথা বলতেছেন এটা একটু বলেন তো, আপনার কোম্পানিটা কোনটা? এটা ইউনাইটেড এয়ার। বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ, আপনাকে উত্তর দিচ্ছে। এখন কে বলবেন ওনার প্রশ্নটা যদি আমি উত্তর দিই, আপনি যে শেয়ারে বিনিয়োগ করেছেন ইউনাইটেড এয়ার, আপনি একটু, আপনাকে আমি মানে অনুরোধ করবো একটু প্লিজ কোম্পানিটা সম্পর্কে একটু খোঁজ নেন। কোম্পানিটার কিন্তু ওদের অপারেশন বন্ধ আছে এখন, অপারেশন বন্ধ আছে, এবং আদৌ তারা অপারেশনে আসতে পারবে কিনা সেই বিষয়টা নিয়ে খোঁজ খবর নেন। কারণ যে কোম্পানিটা অপারেশন বন্ধ হয়ে গিয়েছে, 2 বছর যাবত সে লোকসানে চলতেছে, এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই কোম্পানিতে আদৌ আপনি আপনার বিনিয়োগটা রাখবেন কিনা, বিনিয়োগটা রাখাটা কতটুকু আপনার জন্য যৌক্তিক। দেখেন, আপনি 17 টাকায় যখন বিনিয়োগ করেছেন, 17,000 শেয়ার বিনিয়োগ করেছেন, আমি জানি না উনি কোন প্রাইসে বিনিয়োগ করেছেন, 9 টাকা অথবা 10 টাকা অথবা 11 টাকা, যে কোনো প্রাইসে হতে পারে, আইদার কারেন্ট মার্কেট প্রাইসে জানি না আমি ঠিক। তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এরকম একটা পরিস্থিতিতে আপনার বিনিয়োগটা এখানে রাখা কতটুকু আপনার জন্য নিরাপদ, আপনার বিনিয়োগটা কতটুকু নিরাপদ। ধন্যবাদ স্যার, আপনার দিবেন উত্তর। আমি আরেকটা প্রশ্ন, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম বলছি, ইমতিয়াজ হাসান সিকিউরিটিজ লিমিটেড থেকে। জি জি জি, আমি জানতে চাচ্ছি পদ্মা সিমেন্ট, এই পদ্মা সিমেন্টটা বন্ধ থাকার কারণটা কি জানতে পারি? এটা মার্কেটে আমরা যারা গ্রাহক আছি আমরা অনেকে টাকা পাইনি, কেউ পেয়েছে। পদ্মা সিমেন্ট, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। হ্যাঁ, পদ্মা সিমেন্ট নামে একটা কোম্পানি ছিল। এটা ওটিসিতে আছে কিনা আমি জানি না। ওটিসিতে আছে নাকি? ওটিসিতে না, ডিলিস্টেড হয়ে গেছে। জি, ডিলিস্টেড হয়ে গেছে। আচ্ছা, তা আমি শুনতেই পাচ্ছেন এটা অলরেডি ডিলিস্টেড। এটা ডিলিস্টেড এবং এটার হাইকোর্ট থেকে যে একটা রায় এসেছিল, যারা আপনার এটার ইভ্যালুয়েশন করে যারা যে পরিমাণ টাকা পাওয়ার কথা কোম্পানি তাদেরকে সেই পরিমাণ টাকা দিয়ে দিয়েছে। এবং আপনি হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী এটা বোধহয় কি বলে উইন্ডিং আপ, ইটস নট মানে ডিলিস্টেড করে ফেলেছে, স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্টেড। তাদের অপারেশন আছে বাট স্টক এক্সচেঞ্জ থেকে তারা ডিলিস্টেড হয়ে গিয়েছে। আচ্ছা স্যার, এক মিনিট, যেটা আপনি ইউনাইটেড এয়ার সম্পর্কে বলছেন, উনি যেটা বলছেন এটা তো সঠিক যে আপনি কোম্পানি সম্পর্কে খোঁজ নেন। যেমন কয়েকদিন আগে এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা রিউমার
ছড়িয়েছিল কিছু কিছু লোকজন, কিছু লোক তো সরাবেই। এই যে রিউমার সম্পর্কে আমার মনে হয় একটু সতর্ক থাকা দরকার আছে। তার কারণ আর সময় দিতে ওইটাই আমার আমাকে সময় দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম, আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে মানে সমন্বিতা সহযোগিতা করার, যত রকম চেষ্টা করার আমরা চেষ্টা করেছি। দুইজন আলোচক আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।